তো গাইজ আইপিএল 2025-এর একটা অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ এবং আজকের ম্যাচেই মোটামুটিভাবে ডিসাইড হয়ে যেতে পারে যে কোন দল এক্স্যাক্টলি আইপিএল 2025-এর প্লে অফে খেলবে। কারণ তিনটে দল আমরা অলরেডি পেয়ে গেছি, আরসিবি, তার পাশাপাশি গুজরাট টাইটেন্স এবং পাঞ্জাব কিংস। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে আজকে হতে চলেছে এই ধামাকাদার ম্যাচ। এবং আজকের ম্যাচে যে দল জিতবে স্পষ্টতই তার কিন্তু অনেকটাই অ্যাডভান্টেজ হয়ে যাবে। বাট এই মুহূর্তে আমরা যদি একটু সিনারিওটা দেখি, মুম্বাই 12টা ম্যাচের মধ্যে জিতেছে 7টা ম্যাচ, অন্যদিকে দিল্লি ক্যাপিটালস তারা 12টা ম্যাচের মধ্যে জিতেছে 6টা ম্যাচ। এবং আজকের ম্যাচে যে দল জিতবে অনেকটাই অ্যাডভান্টেজে চলে যাবে। তার কারণ হচ্ছে মুম্বাই যদি আজকের ম্যাচ জেতে তাহলে তারা পৌঁছে যাচ্ছে 16 পয়েন্টে, অন্যদিকে দিল্লি যদি আজকের ম্যাচ জেতে তারা পৌঁছে যাবে 15 পয়েন্টে, অর্থাৎ তারা মুম্বাইকে পেরিয়ে চলে যাবে। এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে এই দুটো দলেরই একটা করে ম্যাচ বাকি থাকবে পাঞ্জাবের এগেনস্ট, এবং সেই ম্যাচটা যে জিতবে সেই দল প্লে অফের জন্য কোয়ালিফাই করবে। কিন্তু মুম্বাই যদি আজকে জিতে যায় তাহলে কি হবে? যদি আজকে মুম্বাই জিতে যায় তারা পৌঁছে যাচ্ছে 16 পয়েন্টে, এখানে দিল্লি ক্যাপিটালস কিন্তু কোনোভাবেই আর প্লে অফে কোয়ালিফাই করতে পারবে না। তার কারণ হচ্ছে মুম্বাই আজকে জিতলেই পৌঁছে যাবে 16 পয়েন্টে, এবং অন্যদিকে দিল্লি যদি আজকে হেরে যায় তাহলে তারা থেকে যাবে 13 পয়েন্টে, এবং শেষ ম্যাচে যদি তারা পাঞ্জাবের বিরুদ্ধে জিতেও যায় ম্যাক্সিমাম তারা 15 পয়েন্টে পৌঁছবে, তার বেশি কিন্তু পৌঁছতে পারবেন না। অর্থাৎ সব দিক দিয়ে দেখতে গেলে মুম্বাই যদি আজকের ম্যাচে হেরেও যায় তাদের অতটা চাপ নেই, তারা শেষ ম্যাচটা জিতলে প্লে অফে চলে যেতে পারবে। কিন্তু আজকে যদি দিল্লি ক্যাপিটালস হেরে যায় তারা কিন্তু ছিটকে যাবে এবং মুম্বাই স্পষ্টভাবে পৌঁছে যাবে আইপিএল 2025-এর প্লে অফে। এবার এই দুটো দলের বর্তমান ফর্মের কথা যদি বলি তো মুম্বাই ইন্ডিয়ান্স লাগাতার আই থিঙ্ক 5টা কি 6টা ম্যাচ জিতে দুর্দান্ত খেলেছে, এবং পরপর তারা যেভাবে ম্যাচ জিতেছে মনে হচ্ছিল যেন এই সিজনে মুম্বাই চ্যাম্পিয়ন হবে। কিন্তু গত ম্যাচে তাদের গাড়ি মোটামুটি ট্র্যাক থেকে ছিটকে গেছে এমনটাই আমরা বলতে পারি, কারণ গুজরাটের কাছে ঘরের মাটিতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ম্যাচটাতে পরাজিত হয়েছে। যদিও 100% মুম্বাইয়ের ম্যাচটা জেতা উচিত ছিল, ম্যাচটা জেতার মতো পজিশনে তারা ছিল, তার সত্ত্বেও একটা কঠিন মুহূর্তে গিয়ে এই ম্যাচটা থেকে শেষ বলে পরাজিত হয় মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাট ম্যাচটা জিতে নিয়ে চলে যায়। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস তারা আগের ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছিল, কেএল রাহুলের একটা অবিশ্বাস্য সেঞ্চুরি, তার সত্ত্বেও তার সেঞ্চুরিকে ঢেকে দিয়েছে সাই সুদর্শনের সেঞ্চুরি, এবং 200+ রান করা সত্ত্বেও কিন্তু সেই ম্যাচে জিতে যায় গুজরাট টাইটেন্স, যার অন্যতম কারণ ছিল টস। এবং সেই দিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করে সেই ম্যাচটা অনেকটাই নিজেদের হাতের মধ্যে রেখে দিয়েছিল গুজরাট টাইটেন্স। তো আজকের ম্যাচে কি হতে চলেছে, টস ফ্যাক্টর আজকের ম্যাচেও কতটা এফেক্ট ফেলতে চলেছে, বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, না হলে কিন্তু অনেক কিছুই মাঝখানে মিস হয়ে যেতে পারে। তার পাশাপাশি আপনি যদি চ্যানেলে নতুন হন এবং চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দিল্লির কাছে ফর্ম আছে, মুম্বাই ইন্ডিয়ান্সের কাছেও কিন্তু যথেষ্ট ভালো ফর্ম রয়েছে, তারা জাস্ট আগের ম্যাচটাতে পরাজিত হয়েছে। আদারওয়াইজ মুম্বাই টিম অলসো ইন ভেরি গুড ফর্ম। তো সবার প্রথমে আমরা যদি পিচ রিপোর্ট নিয়ে কথা বলি তো ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই ম্যাচটা হতে চলেছে, এবং ওয়াংখেড়ে স্টেডিয়ামে আমরা সবসময় জানি একটা রেড সয়েল পিচ প্রোভাইড করা হয়, এবং রেড সয়েল পিচে পেস বোলারদের জন্য শুরুতে বেশ কিছুটা সাহায্য থাকে, কিন্তু পরবর্তীকালে স্পিনারদের জন্য কিন্তু এই পিচে একদমই সাহায্য থাকে না এমনটাই বলা চলে। তো সেই দিকে দিল্লি ক্যাপিটালসের কাছে অক্ষর পটেল আছে, কুলদীপ যাদব আছে, এদের যে এফেক্টিভনেস সেটা কিন্তু বেশ কিছুটা কম হবে, কারণ এই পিচটা অনেকটাই পেস বোলার ফ্রেন্ডলি। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের দলটা কিন্তু পেস বোলারে ভরপুর, অসংখ্য পেস বোলার এখানে রয়েছে। তার পাশাপাশি এই মাঠে যেটা এভারেজ ফার্স্ট ইনিংসের স্কোর আছে সেটা হচ্ছে 170 রানের কাছাকাছি, অর্থাৎ আপনি এক্সপেক্ট করতে পারেন 170-80 রান এই মাঠে হতে পারে। বাট যদিও এই সিজনে বেশ কয়েকটা 200+ রান হয়েছে, গত ম্যাচে এখানে একটা বৃষ্টি মুখরিত ম্যাচ ছিল, সেখানে 155 মাত্র করতে পেরেছিল মুম্বাই, বাট স্টিল সেই ম্যাচটাও কিন্তু যথেষ্ট ভালো কম্পিটিশন হয়েছিল এবং শেষ বলে গিয়ে গুজরাট ম্যাচটা জিতেছিল। তার আগে লখনৌ সুপার জায়ান্টসের এগেনস্টে এখানে কিন্তু মুম্বাই প্রথমে ব্যাট করে 215 রান করেছিল, যে রানটা চেজ করতে পারেনি লখনৌ সুপার জায়ান্টস। যদিও সেই ম্যাচটা একটা ডে গেম ছিল, দিনের খেলা ছিল, বাট এই ম্যাচটা নাইট গেম হতে চলেছে। তো ওভারঅল আমরা এই মাঠে যে স্ট্যাটিস্টিক্স সেটা থেকে বলতে পারি এখনো পর্যন্ত এই মাঠে 50টা ম্যাচে প্রথমে ব্যাট করা দল জিতেছে এবং 65টা ম্যাচে দ্বিতীয় ব্যাট করা দল জিতেছে, যেটা থেকে স্পষ্ট বোঝা যায় এই মাঠেও কিন্তু দ্বিতীয় ব্যাট করা দলের অ্যাডভান্টেজ বেশ কিছুটা থাকে, কারণ ডিউ ফ্যাক্টর এই
মাঠে কিন্তু অনেকটাই দেখা যায়। পাশাপাশি মুম্বাই ইন্ডিয়ান্স দলের কথা যদি বলি তো তাদের এই মাঠে যেটা স্ট্যাটিস্টিক্স আছে, এই মাঠে মুম্বাই ইন্ডিয়ান্স তাদের 61% ম্যাচেস জেতে। আইপিএল ইতিহাসে এখনো পর্যন্ত সব থেকে বেশি হোম গ্রাউন্ডে যে দল ম্যাচ জেতে সেটা হচ্ছে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। দুজনই 70 থেকে 71% কাছাকাছি ম্যাচ নিজেদের হোম গ্রাউন্ডে জিতে থাকে এবং তৃতীয় সব থেকে পাওয়ারফুল টিম যারা নিজেদের হোম গ্রাউন্ডে জেতে সেটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স 61% কাছাকাছি। তো ওভারঅল মুম্বাইয়ের কিন্তু হোম রেকর্ড ভালো বলেই আমরা দেখতে পাচ্ছি। মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস দুটো দলই কিন্তু একটা করে হার থেকে আসছে, তবে মুম্বাই যে ম্যাচটা হেরেছিল অলমোস্ট তাদের জেতা ম্যাচ ছিল। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস তারা কিন্তু একতরফা ম্যাচে হেরেছিল গুজরাটের কাছে। 200+ রান করা সত্ত্বেও 10 উইকেটে সেই ম্যাচে পরাজিত হয়েছিল দিল্লি ক্যাপিটালসের এই দল এবং কেএল রাহুলের সেঞ্চুরিকে ছাপিয়ে গিয়েছিল সাই সুদর্শনের সেঞ্চুরি। ওভারঅল আমরা যদি দুটো দলের আজকে তুলনা করি তো খুব স্পষ্টতই মুম্বাইয়ের যে ব্যাটসম্যানরা রয়েছে তারা কিন্তু যথেষ্ট ভালো ফর্মে রয়েছে। টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডার, লোয়ার অর্ডার প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু মুম্বাইয়ের ব্যাটিং লাইনআপে ফর্মে রয়েছে। সূর্যকুমার যাদব থেকে তিলক বর্মা, রায়ান রিকালটন, নমন ধীর, তার পাশাপাশি উইল জ্যাক্স প্রত্যেকটা প্লেয়ার কিন্তু এখানে ফর্মে রয়েছে। অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং লাইনআপের কথা যদি আমি বলি, দেখুন দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং লাইনআপটা এই সিজনটা শুরু করেছিল দুর্দান্তভাবে। অভিষেক পোরেল প্রত্যেকটা ম্যাচে দারুণ ব্যাটিং করছিল, দারুণ শুরু দিচ্ছিল, কিন্তু তার সত্ত্বেও দিল্লির মনে হলো আমরা এই শুরুটাকে আরও ভালো করতে চাই এবং অভিষেক পোরেলকে টপ অর্ডার থেকে ডাউন করে দেওয়া হলো এবং তারপরেই শুরু হলো দিল্লি ক্যাপিটালসের খারাপ ফর্ম। একের পর এক ম্যাচে তারা হারতে শুরু করলো এবং কখনো করুণ নায়ারকে দিয়ে ওপেনিং করা হচ্ছে, কখনো জ্যাক ফ্রেজারকে দিয়ে ওপেনিং করানো হচ্ছে, কখনো ফাফ ডুপ্লেসিকে দিয়ে ওপেনিং করানো হচ্ছে, বাট ইভেন্চুয়ালি কেএল রাহুল এবং ফাফকে দিয়ে এই মুহূর্তে এই দলটা ওপেনিং করাচ্ছে এবং পোরেলকে রাখছে 3 নম্বরে। তো নিশ্চিতভাবে একটা বিষয় এখানে দিল্লির ব্যাটিং লাইনআপে দেখা যাচ্ছে, কেএল রাহুল ছাড়া এই মুহূর্তে এই দলটাতে সেই অর্থে আর কেউ কিন্তু ফর্মে নেই। আশুতোষ শর্মা অনেকটাই নিচে আসছে, আদারওয়াইজ ক্রিস্টান স্টাফসের তরফ থেকেও সেই টাইপের কিন্তু ফিনিশিং আমরা দেখতে পাচ্ছি না যেটা তার থেকে এক্সপেক্টেড থাকে। তো ওভারঅল দিল্লি ক্যাপিটালসের দলটা অনেকটাই নির্ভর করছে কেএল রাহুলের উপর এবং কেএল রাহুল যদি এখানে তাড়াতাড়ি আউট হয়ে যায়, যার পুরো সম্ভাবনা রয়েছে কারণ ট্রেন্ট বোল্ট সেখানে থাকবে, জাসপ্রীত বুমরা সেখানে থাকবে, সেই ক্ষেত্রে বড় সড়ো সমস্যার মধ্যে পড়ে যাবে দিল্লি ক্যাপিটালস। এবং ফাফ ডুপ্লেসি, ক্রিস্টান স্টাফস, আশুতোষ শর্মা এরা কিন্তু সাপোর্টিভ রোল খেলতে পারে, কিন্তু কেএল রাহুল যে টাইপের ফর্মে রয়েছে তার উইকেটটা চলে গেলে এদের পক্ষে কিন্তু ম্যাচ বাঁচানোটা কিন্তু অনেক বেশি মুশকিল হয়ে যাবে বলে আমার মনে হচ্ছে। অন্যদিকে যেমনটা বললাম মুম্বাইয়ের ব্যাটিং লাইনআপটা কিন্তু দুরন্ত ফর্মে রয়েছে। বোলিং ডিপার্টমেন্টের কথা বলতে গেলে দেখুন মুম্বাইয়ের বোলিং ডিপার্টমেন্টটা কিন্তু অনেকটাই সেটেলড। আগের দিনে 150 রানের একটা ম্যাচকে তারা কিন্তু ইন্টারেস্টিং বানিয়ে দিয়েছিল। তো মুম্বাই ইন্ডিয়ান্সের নিশ্চিতভাবে এখানে বুমরা থেকে শুরু করে বোল্ট আছে, চাহার আছে, অসাধারণ একটা বোলিং লাইনআপ, এর সাথে হার্দিক পান্ডিয়া বোলিং করবে। যদিও হার্দিক পান্ডিয়ার বোলিং ওয়াংখেড়ের এই পিচ অনুযায়ী খুব একটা ভালো হওয়ার কথা নয়, কারণ এই পিচটা কখনোই সেই অর্থে হার্দিক পান্ডিয়ার বোলিংকে সাপোর্ট করে না। বাট দ্য থিং ইজ মুম্বাইয়ের আদার যে পেস বোলারগুলো রয়েছে তারা কিন্তু অসাধারণ ফর্মে রয়েছে। এবার আমি যদি দিল্লির বোলিং লাইনআপের কথা বলি, দেখুন দিল্লির বোলিং লাইনআপ থেকে কিন্তু মিচেল স্টার্ক চলে গেছে, এটা একটা বিশাল বড় ব্যাপার। এর পাশাপাশি এখানে মুস্তাফিজুর রহমান যোগ দিয়েছে। দেখুন মুস্তাফিজুর রহমান নো ডাউট একটা কোয়ালিটি বোলার, সে কিন্তু খুব ভালো ডেথ ওভারে বোলিং করে, তার স্লোয়ার কাটারগুলো অথবা ইয়র্কার করার যদি ব্যাপার থাকে মুস্তাফিজুর কিন্তু ডেথ ওভারে যথেষ্ট ভালো বোলার। কিন্তু এখানে সমস্যা হচ্ছে দিল্লির হয়ে নতুন বলে বোলিংটা কে করবে। দেখুন রোহিত শর্মার এগেনস্টে মুস্তাফিজুরের রেকর্ড ভালো, কিন্তু মুস্তাফিজুর নিউ বল বোলার সে নয়। বল পুরনো হয়ে গেলে ডেথ ওভারের দিকে এসে সে কিন্তু ভালো বোলিং করে থাকে এবং মুস্তাফিজুরের আমার মনে হয় সব থেকে বেস্ট বোলিং হতে পারে 14, 16, 18, 20, কিন্তু এখানে দিল্লি তাকে বোলিং করা হচ্ছে প্রথম দুটো ওভারে, ফার্স্ট ওভার এবং থার্ড ওভার এরকমভাবে বোলিং করা হচ্ছে, অথবা সেকেন্ড এবং ফোর্থ ওভার, যেটা আমার মনে হয় দিল্লি কিছুটা ব্যাকফুটে রয়েছে, যার কারণে এটা করাচ্ছে। কারণ দিল্লির কাছে নতুন বলে বল করার মতো বোলার নেই। এখানে মুকেশ রয়েছে, নটরাজন রয়েছে, ক্যান ইউ বিলিভ দিস, নটরাজনকে দিয়েও দিল্লি নতুন বলে বোলিং করাচ্ছে, যে নটরাজন ইয়র্কার স্পেশালিস্ট। একদিকে মুস্তাফিজুর, একদিকে নটরাজন, এই দুজন যদি বোলিং করে আমার মনে হয় দিল্লির যে ডেথ বোলিং অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। বাট দিল্লির কাছে আর কোনো বোলার নেই, যার জন্য এদেরকে দিয়ে নতুন বলে বোলিং করানো হচ্ছে, হুইচ ইজ ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। কারণ এরা ডেথ ওভারে বোলিং করার স্পেশালিস্ট, এদেরকে দিয়ে যদি নতুন বলে বল করানো হয় অনেকটাই কিন্তু সমস্যার মধ্যে পড়বে। এবার এই ম্যাচে আমার মনে হচ্ছে মুস্তাফিজুর রহমান হয়তো রোহিত শর্মার উইকেটটা নিতে পারবে, হয়তো রোহিত শর্মাকে আটকাতে পারবে, কিন্তু মুম্বাইয়ের ব্যাটিং লাইনআপের টপ অর্ডার দিল্লির বোলাররা কিন্তু ভাঙতে পারবে না, এটা আমার মনে হচ্ছে। সো ওভারঅল এই দুটো দলের মধ্যে নিঃসন্দেহে আমি মুম্বাই ইন্ডিয়ান্সকে এগিয়ে রাখবো, কারণ মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং থেকে বোলিং সমস্ত ডিপার্টমেন্টই কিন্তু খুব ভালো ফর্মে রয়েছে, প্লাস তাদের হোম গ্রাউন্ডে এই ম্যাচটা হতে চলেছে। তো ওভারঅল আমার এটাই মনে হয় এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের জেতার কথা, মুম্বাই ইন্ডিয়ান্সের জেতা উচিত। বাট এই ম্যাচে
টস ফ্যাক্টরটাও কিন্তু একটা বড় বিষয়। যে দল টসে জিতবে নিশ্চিতভাবে এখানে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেবে এবং সেই ক্ষেত্রে এই দুটো দলের মধ্যে পার্থক্যটা সেখানে কিন্তু অনেকটা বেড়ে যাবে। ধরুন যদি মুম্বাই টসে জেতে মুম্বাই প্রথমে বোলিং করে, কোনো সন্দেহ নেই মুম্বাই এখানে ম্যাচটা জিতে যাবে। যেমন গতকাল রাজস্থান এবং চেন্নাইয়ের ম্যাচে যে মুহূর্তে রাজস্থান টসে জিতে ফিল্ডিং নিয়েছে সেই মুহূর্তে রাজস্থান ম্যাচটা জিতে গেছে, যেটা আমি আমার গ্রুপেও দিয়েছিলাম। সিমিলারলি আজকেও যদি মুম্বাই টসে জেতে এবং প্রথমে ফিল্ডিং করে, নো ডাউট এই ম্যাচটা মুম্বাই 100% জিতে যাবে। কিন্তু যদি দিল্লি টসে জিতে যায় এবং দিল্লি ফিল্ডিং করে এবং মুম্বাইকে প্রথমে ব্যাট করতে হয়, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রেই বিষয়টা খুব ট্রিকি হয়ে যাবে, কারণ হিসেব মতো টসে দিল্লি জিতেছে, হিসেব মতো ম্যাচেও দিল্লির জেতা কথা রান চেজ করে, কিন্তু দিল্লি তারা কি মুম্বাইয়ের বোলিং লাইন আপের সামনে দাঁড়াতে পারবে? এটা হচ্ছে সবথেকে বড় বিষয়। তো আমার এটাই মনে হয় টসে যদি মুম্বাই জেতে নিশ্চিতভাবে ফিল্ডিং করে তারা ম্যাচ জিতবে, কিন্তু টসে যদি দিল্লি জেতে সেই ক্ষেত্রেও একটু অ্যাডভান্টেজ আমি মুম্বাইকে দিয়ে রাখবো। কনফার্ম এটা বলা মুশকিল মুম্বাই জিতবে, বাট যদি টসে দিল্লি জেতে মুম্বাইকে আমি স্লাইট অ্যাডভান্টেজ দেবো, বিশাল কিছু অ্যাডভান্টেজ দেবো না। তো সেই জায়গাতে ম্যাচটা অনেক বেশি ট্রিকি হয়ে যাবে। সো ওভারঅল আজকের ম্যাচে আমার সাপোর্ট থাকবে মুম্বাই ইন্ডিয়ান্সের দিকে। আপনি কোন দলকে সাপোর্ট করছেন, কোন দল জিতবে বলে আপনি মনে করছেন, অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন।